ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাশিয়ান ফর্মালিজম, লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাস ইন ডিটেইল কভার করছি। আশা করি ক্রনোলজিক্যালি এর আগে পর্যন্ত সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো, ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রাখছি, পারলে একবার ফলো করে নেবে, তাহলে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম নিয়ে আর কারোরই কোনো অসুবিধে থাকবে না। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এই সিরিজে তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে, যেখানে থাকছে ওয়ান লাইনার্স, সমস্ত ধরনের প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট সহ ইন ডিটেইল ডিসকাশনের পিডিএফ। তাই যারা ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা রাশিয়ান ফর্মালিজম নিয়ে ইন ডিটেইল ডিসকাস করব। আশা করছি রাশিয়ান ফর্মালিজমের উপরে আজকের এই ক্লাসটি কভার করার পরে ফর্মালিজম নিয়ে আর কারোরই কোনো অসুবিধে থাকবে না। এর আগের ক্লাসে আমরা নিউ ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম একটা টোটাল ফোকাস শিফট করেছিল টেক্সটের দিকে, যেখানে বাহ্যিক সমস্ত বিষয়কে ক্রিটিকরা বাদ দিয়ে টেক্সটের উপরে ফোকাসের কথা বলেছিলেন। তো দেখো, সবার প্রথমে জেনে নেব এই রাশিয়ান ফর্মালিজম কি। রাশিয়ান ফর্মালিজম হচ্ছে 20th সেঞ্চুরির প্রথম দিকে তৈরি হওয়া একটা সাহিত্য সমালোচনামূলক মুভমেন্ট, যার মূল লক্ষ্য কী ছিল না সাহিত্যে লিটারারিনেসটা নির্ধারণ করা। এই যে মুভমেন্ট, এর মতে সাহিত্যকে বিচার করতে হবে তার স্ট্রাকচার, ফর্ম এবং ডিভাইসের ভিত্তিতে। সামাজিক, ঐতিহাসিক বা জীবনীমূলক প্রেক্ষাপটের ভিত্তিতে সাহিত্যকে বিচার করা চলবে না। এই মুভমেন্টের বিকাশ ঘটে মূলত 1915 থেকে 1930 এই সময়কালের মধ্যে রাশিয়াতে, তাই একে রাশিয়ান ফর্মালিজম বলা হয়। বোঝা গেছে, 20th সেঞ্চুরির প্রথম দিকে রাশিয়াতে যে সাহিত্য তত্ত্ব নির্ধারণ করার জন্য যে মুভমেন্ট হয়েছিল, লিটারারি মুভমেন্ট, সেটাকেই আমরা বলছি রাশিয়ান ফর্মালিজম, যেখানে আমরা দেখতে পাই যে সাহিত্যকে বিচার করতে হবে তার ফর্ম, স্ট্রাকচার এবং ডিভাইস দ্বারা। স্ট্রাকচার, ফর্ম এবং ডিভাইসের ভিত্তিতে, তার ঐতিহাসিক, সামাজিক এবং তার জীবনীমূলক প্রেক্ষাপটের ভিত্তিতে নয়। এটাই ছিল রাশিয়ান ফর্মালিজমের মূল বক্তব্য। এরপরে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। দেখো, রাশিয়ান ফর্মালিজমের দরকারটা কেন পড়েছিল সেটাও জেনে রাখাটা জরুরি, কারণ রাশিয়ান ফর্মালিজম বা এই যে রূপবাদ যেটাকে বলা হয়, এটা 20th সেঞ্চুরির শুরুতে লিটারারি ক্রিটিসিজমের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এই রাশিয়ান ফর্মালিজম মূলত 4টি কারণে দরকার হয়েছিল। কি না সাহিত্যকে একটা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, লেখক এবং সমাজের প্রভাব কমানোর জন্য, সাধারণ ভাষা ও সাহিত্যিক ভাষার পার্থক্য বোঝার জন্য, আর চতুর্থত দেখার চোখকে সতেজ করার জন্য, যেটাকে আমরা ডিফ্যামিলিয়ারাইজেশন বলতে পারি। তাহলে দেখো, তৎকালীন সময়ে সাহিত্যকে সমাজবিজ্ঞান, ইতিহাস বা মনোবিজ্ঞানের একটা অংশ হিসেবে দেখা হতো, কিন্তু এই ফর্মালিস্টরা এরা চেয়েছিল সাহিত্য চর্চাকে এই যে পরনির্ভরশীলতা
মানে সাহিত্যকে তো আর সাহিত্যের দিক থেকে বিচার করা হচ্ছে না, সমাজের দিক থেকে, ইতিহাসের দিক থেকে, মনোবিজ্ঞানের দিক থেকে বিচার করা হচ্ছে। তাই ফর্মালিস্টরা চেয়েছিল এই যে পরনির্ভরশীলতা, এটা থেকে মুক্তি করে একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সাহিত্যকে গড়ে তুলতে, যেখানে কি ভিত্তিক আলোচনা হবে না, আলোচনা হবে শুধুমাত্র সাহিত্যের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। আগেকার ক্রিটিকরা মনে করতেন যে সাহিত্য মানেই লেখকের জীবনী বা সামাজিক ইতিহাসের প্রতিফলন। ফর্মালিস্টরা এই ধারণার বিরোধিতা করেন। তাদের মতে লেখকের ব্যক্তিগত জীবন বা রাজনৈতিক প্রেক্ষাপট কোনো কিছুরই দরকার নেই, বরং টেক্সটটা নিজে কিভাবে তৈরি হয়েছে সেটা জানাই হচ্ছে আসল উদ্দেশ্য, বা এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। কারা বলেছিলেন? ফর্মালিস্টরা। আর আমরা প্রতিদিন যে ভাষার ব্যবহার করি, যে ভাষায় কথা বলি, সেটা মূলত তথ্য আদান প্রদানের মাধ্যম, মানে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কবিতার ভাষা, গদ্যের ভাষা, সাহিত্যের ভাষা, এগুলো সমস্তই আলাদা। কেন এই আলাদা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু এই রাশিয়ান ফর্মালিস্টরা ভাষার এই লিটারারিনেস এবং বিভিন্ন কৌশল, মানে এই যে ডিভাইসেস, যেমন সেই রেটোরিক, প্রোসোডি, এছাড়াও ভাষার এই গঠন নিয়ে কাজ করার প্রয়োজন বোধ করেন। তার মানে টোটালটাই সাহিত্যকে একটা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা, এটারই কাটাছেঁড়া করা। বোঝা গেছে? আর কি না, আমরা যখন কোনো জিনিস বারবার দেখি তখন সেটা আমাদের কাছে একঘেয়ে এবং অভ্যস্ত হয়ে যায়, তাই না? তো ভিক্টর স্লভস্কি তার আর্ট অ্যাজ টেকনিক এই যে এসেতে দেখিয়েছেন যে শিল্পের কাজ হলো পরিচিত জিনিসকে নতুন বা অপরিচিত করে তোলা। এই যে অপরিচিত, এটা থেকেই কি ধারণা আসে? এই যে ডিফ্যামিলিয়ারাইজেশন, যেটাতে করে পাঠক সেই বিষয়টি নতুন করে অনুভব করতে পারে। মানে সহজ কথায় বলতে গেলে সাহিত্যকে শুধু তার নিজের গুণাবলীতে বিচার করার জন্যই কিন্তু এই যে রাশিয়ান ফর্মালিজম এর প্রয়োজন ছিল, কারণ এর আগের ক্রিটিকরা সাহিত্যকে সামাজিক, বৈজ্ঞানিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে বলতেন। তাই ফর্মালিস্টরা প্রথম বলেন যে না, সাহিত্যকে সাহিত্যের মতোই বিচার করতে হবে, সাহিত্যকে সাহিত্যের দিক থেকে বিচার করতে হবে, সাহিত্যকে নিজেকেই একটা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এটাকে ঐতিহাসিক, সামাজিক, নীতিগত, বৈজ্ঞানিক এই কোনো রকম আঙ্গিক থেকে বিচার করা যাবে না। সাহিত্যের প্রেক্ষাপটে এটাকে বিচার করতে হবে, মানে কোনো টেক্সট কিভাবে তৈরি হয়েছে সেটাই জানতে হবে, বা সেটাই জানা হচ্ছে আসল উদ্দেশ্য সাহিত্যের, মানে সেটাই জানা উচিত। এই রাশিয়ান ফর্মালিজমের ফাউন্ডেশনাল ফেজ বলতে গেলে আমরা 1915 থেকে 1921 এই সময়কালকে বলবো। এই সালের মধ্যে কিন্তু রাশিয়ান ফর্মালিজম শুরু বা বিকশিত হয়েছিল। মূলত লিটারেচারকে একটা স্বতন্ত্র এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছিল এই রাশিয়ান ফর্মালিজম, যেটার ফাউন্ডেশনাল ফেজ বলবো আমরা 1915 থেকে 1921 পর্যন্ত সময়কাল। প্রধানত দুটি সংগঠন ছিল, মানে এই লিটারারি মুভমেন্ট দুটি প্রধান বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছিল। প্রথমটা হচ্ছে মস্কো লিঙ্গুইস্টিক সার্কেল এবং দ্বিতীয়টা হচ্ছে ওপাজ। দেখো, মস্কো লিঙ্গুইস্টিক সার্কেল এটা হচ্ছে রোমান জেকবসন এর নেতৃত্বে গড়ে উঠেছিল, যারা মূলত ভাষার গঠন এবং কবিতার সেই ধ্বনিতাত্ত্বিক দিক নিয়ে কাজ করতেন। আর ওপাজ এটা 1916-এ গঠিত হয়েছিল এবং সেন্ট পিটার্সবার্গে এটা গঠিত হয়েছিল কার নেতৃত্বে? ভিক্টর স্লোভস্কির নেতৃত্বে এবং বোরিস এখেনবামের নেতৃত্বে। এবং এরা সাহিত্যের কৌশল বা ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিল। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমরা বলবো যে এটা আর্লি 20th সেঞ্চুরির দিকে বিকশিত হয়েছিল। দুটি প্রধান গ্রুপ থেকে এটা শুরু হয়েছিল, ওপাজ এবং মস্কো লিঙ্গুইস্টিক সার্কেল। ওপাজ ছিল 1916-এ এবং মস্কো লিঙ্গুইস্টিক সার্কেল ছিল 1915-এ। এবং মস্কো লিঙ্গুইস্টিক সার্কেলের সাথে জড়িত কে ছিল? না, রোমান জ্যাকবসন। এবং ওপাজের সাথে জড়িত ছিল ভিক্টর স্লোভস্কি এবং উইকেনবাম বা আইকেনবাম। বোঝা গেছে, এই দুটো লিঙ্গুইস্টিক গ্রুপ থেকেই কিন্তু এই রাশিয়ান ফর্মালিজম মুভমেন্টের ভিত্তি স্থাপন হয়েছিল। নেক্সট কি আসছে দেখো, মেজর এইমস অফ রাশিয়ান ফর্মালিজম। রাশিয়ান ফর্মালিজম বা এই রুশ রূপবাদের মূল লক্ষ্য কি ছিল? দেখো, রাশিয়ান ফর্মালিজমের মূল লক্ষ্য ছিল লিটারেচারকে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা সায়েন্টিফিক শৃঙ্খলায় পরিণত করা। এর উদ্দেশ্যগুলো আমি এখানে পরপর পয়েন্ট করেছি, ভালোভাবে তোমরা ফলো করবে। দেখো, প্রথমত আমরা কি জানি না, লিটারারিনেস খুঁজে বের করা ছিল কি এই যে রাশিয়ান ফর্মালিস্টদের মূল লক্ষ্য। কি এই লিটারারিনেস? দেখো, রোমান জ্যাকবসনের মতে ফর্মালিজমের প্রধান লক্ষ্য কিন্তু সেই বিশেষ বৈশিষ্ট্য বা সেই সাহিত্যিকতা বা সেই লিটারারিনেস খুঁজে বের করা যা
কোনো একটা টেক্সটকে প্রকৃতপক্ষেই কিন্তু একটা লিটারেচার হিসেবে প্রেজেন্ট করে, তার সামগ্রিক রূপ নিয়ে আলোচনা করা বরং নয়, তাই না? মানে কোনো টেক্সটের মধ্যে বা কোনো লিটারেচারের মধ্যে কি কি লিটারারি গুণাবলী রয়েছে যেটা তাকে একটা সাহিত্য হিসেবে গড়ে তুলছে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে ফর্মালিজমের মূল উদ্দেশ্য। সাহিত্যকে ইতিহাস, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানের প্রভাব থেকে মুক্ত করে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত করা ছিল এর অন্যতম লক্ষ্য। ফর্মালিস্টদের মতে লেখকের জীবনী বা সামাজিক প্রেক্ষাপট এগুলো কোনোটাই প্রয়োজনীয় নয়, বরং টেক্সটটা কিভাবে তৈরি হয়েছে সেটাই মুখ্য বিষয়। তারা চেয়েছিলেন যে সাহিত্য চর্চাকে ব্যক্তিগত আবেগ বা ধারণার বদলে একটা নির্দিষ্ট এবং একটা বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক পদ্ধতি মানে সায়েন্টিফিক মেথড ওয়াইজ বিশ্লেষণ করতে। সাহিত্যের ভেতরের বিভিন্ন কারিগরি দিক যেমন ছন্দ, অলংকার, কাঠামোগত কৌশলগুলোকে এবং তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিভাবে কাজ করে সেটা বিশ্লেষণ করাই হচ্ছে এই ফর্মালিজমের মূল লক্ষ্য। আর কি না ডিফ্যামিলিয়ারাইজেশন। এটা কি না আমাদের এই যে অভ্যস্ত বা একঘেয়ে দেখার চোখকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে সাহিত্যের মাধ্যমে পরিচিত জগৎকে নতুন এবং অদ্ভুতভাবে উপস্থাপন করার নামই হচ্ছে এই যে ডিফ্যামিলিয়ারাইজেশন, যেটা ছিল এই রাশিয়ান ফর্মালিস্টদের একটা প্রধান শৈল্পিক লক্ষ্য। তাহলে সহজ কথায় বলতে গেলে যে কন্টেন্টে কি বলা হয়েছে সেটা জরুরি নয়, বরং ওই যে লিটারেচার তার ফর্ম মানে কিভাবে বলা হয়েছে সেটাই ছিল এই যে রাশিয়ান ফর্মালিজমের মূল লক্ষ্য। কিভাবে বলা হয়েছে সেটাকে বিচার করতে হবে, কি বলা হয়েছে সেটা জরুরি নয়। আশা করি রাশিয়ান ফর্মালিজমের মেজর এইম সম্পর্কে সবাইকে ধারণা দিতে পেরেছি। ফর্মালিস্টরা লিটারারি নেস খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, লিটারেচারের অটোনমি বা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার উপরে গুরুত্ব দিয়েছিলেন, বৈজ্ঞানিক ভিত্তিতে সাহিত্যকে বিশ্লেষণ করতে চেয়েছিলেন, ডিভাইস মানে কোনো টেক্সটে কি কি ডিভাইস কিভাবে কাজ করছে সেগুলো বিশ্লেষণ করতে চেয়েছিলেন, এবং আমাদের যে দেখার আঙ্গিক বা আমাদের যে দৃষ্টিভঙ্গি টেক্সটের প্রতি পরিবর্তন করতে হবে, সাহিত্যের মাধ্যমে আমাদেরকে এই পরিচিত জগৎকে নতুন বা অদ্ভুতভাবে উপস্থাপন করতে হবে। এগুলোই হচ্ছে মেজর এইমস অফ রাশিয়ান ফর্মালিজম। এখানে প্রত্যেকটি আমি পয়েন্ট ওয়াইজ ইন ডিটেল ডিসকাস করেছি। দেখো, লিটারেরিনেস প্রথমে রয়েছে কয়েন্ড বাই রোমান জেকবসন, রেফার্স টু দ্য কোয়ালিটি দ্যাট মেক্স আ টেক্সট লিটারারি। রোমান জেকবসন এই লিটারারিনেস কথাটি সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন, এবং এর মানে কি না কোনো টেক্সটকে যে কোয়ালিটিটা টেক্সট হিসেবে প্রতিষ্ঠা করে সেটাকেই বলা হচ্ছে লিটারারি নেস, লাইস নট ইন দ্য থিম অর কন্টেন্ট বাট ফর্ম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেকনিক। এবং এটার মানে হচ্ছে কোনো টেক্সটের ভেতরে কি রয়েছে সেটা জরুরি নয়, সেটা কিভাবে লেখা হয়েছে, তার ভাষা, তার গঠন, তার কৌশল কি, সেগুলোর ওপরে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এগুলোই হচ্ছে সেই লিটারারিনেস। তার লিটারেচার ইজ নট হোয়াট ইজ সেইড বাট হাউ ইট ইজ সেইড, মানে কি বলা হয়েছে সেটা জরুরি নয়, কিভাবে বলা হয়েছে সেটাই হচ্ছে ফর্মালিজমের মূল লক্ষ্য। এছাড়াও ডিফ্যামিলিয়ারাইজেশন যেটা বলেছিলাম, ইন্ট্রোডিউসড বাই ভিক্টর স্লোভস্কি, আর্ট মেক্স ফ্যামিলিয়ার অবজেক্ট অ্যাপিয়ার স্ট্রেঞ্জ টু রিনিউ পারসেপশন, মানে শিল্প আমাদের এই একঘেয়ে এবং অভ্যস্ত চোখকে কি করে না পরিবর্তন করে দেয় সাহিত্যের মাধ্যমে, এবং পরিচিত জগৎকে একটা নতুন ভাবে আমাদের সামনে উপস্থাপন করে। নেক্সট কি অটোমেটাইজেশন। দেখো, এই যে অটোমেটাইজেশন এটা হচ্ছে রাশিয়ান ফর্মালিজমের একটা নেতিবাচক ধারণা, যেটা মূলত আমাদের এই যে প্রত্যাহিক অভ্যস্ততাকে বোঝাচ্ছে। এটা ভিক্টর স্লোভস্কির সেই ডিফ্যামিলিয়ারাইজেশন তত্ত্বের ঠিক বিপরীত মেরু। আমরা যখন কোনো কাজ বা দৃশ্য বারবার দেখি তখন সেটা আমাদের কাছে অটোমেটিক বা যান্ত্রিক হয়ে যায়। যেমন প্রতিদিন ঘরের চাবি খোলা, চেনা রাস্তা দিয়ে হাঁটা, আমরা তখন জিনিসটাকে আর দেখি না, শুধু এই যে অসচেতন অবস্থাটাই হচ্ছে অটোমেটাইজেশন। আর অটোমেটাইজেশনের ফলে জিনিসের আসল রূপ বা তার গুরুত্ব আমাদের অনুভূতি থেকে কিন্তু হারিয়ে যায়। জীবন তখন কি হয়, একঘেয়ে হয়ে যায়, যান্ত্রিক হয়ে পড়ে। ফর্মালিস্টদের মতে সাধারণ ভাষা মানে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজও হলো অটোমেটাইজড, কিন্তু সাহিত্যের কাজ হলো এই যে জড়তা ভেঙে দেওয়া এবং সাহিত্যিক বিভিন্ন কৌশলের মাধ্যমে এই যে পরিচিত জিনিসটাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা
বা ফর্মালিস্টরা করেন, যাতে আমাদের অটোমেটিক দেখার সেই অভ্যেসটা ভেঙে যায় এবং আমরা নতুন করে বিষয়টাকে অনুভব করতে পারি। মানে সহজ কথায় অটোমেটাইজেশন আমাদের দেখার ক্ষমতাটাকে অন্ধ করে দেয়, আর শিল্প বা সাহিত্য সেই অন্ধত্ব আমাদের দূর করে জগৎটাকে নতুন করে চিনতে সাহায্য করে। বোঝা গেছে? যেটাকে ডিফ্যামিলিয়ারাইজেশন বলেছে। তাহলে অটোমেটাইজেশন হচ্ছে ডিফ্যামিলিয়ারাইজেশনের পুরোপুরি উল্টো। নেক্সট হচ্ছে ডিভাইস। ডিভাইস হচ্ছে রাশিয়ান ফর্মালিজমের প্রধান বা মূল চালিকা শক্তি। ফর্মালিস্টদের কাছে সাহিত্যের প্রধান লক্ষ্য এই যে ডিভাইসগুলো, এগুলোকে একদমই আর্টিস্টিক্যালি ব্যবহার করা। ভিক্টর স্লোভস্কির মতে আর্ট ইজ দ্য সাম টোটাল অফ ইটস ডিভাইসেস, মানে শিল্প হলো তার ব্যবহৃত কৌশলগুলোর একটা সমষ্টি। প্রথাগত ক্রিটিকরা মনে করতেন এই যে ডিভাইস, যেমন রেটোরিক, প্রোসোডি, এগুলো ব্যবহার করা হয় কোনো গভীর ভাব প্রকাশের জন্য, কিন্তু ফর্মালিস্টরা কি বলছেন? তারা দাবি করছেন ডিভাইসটি নিজেই তো একটা সাহিত্যের লক্ষ্য। কবি কবিতা লেখেন যাতে তিনি শব্দ নিয়ে খেলা করতে পারেন, সমাজ সংস্কারের জন্য তো তিনি কবিতা লেখেন না। এটাই হচ্ছে ফর্মালিস্টদের বক্তব্য। ডিভাইসের মূল কাজ হচ্ছে ভাষার সেই অটোমেটাইজেশনটা দূর করে দেওয়া। কঠিন শব্দ, অস্বাভাবিক বাক্য গঠন বা রূপকের ব্যবহারের লক্ষ্য হচ্ছে পাঠকের মনোযোগকে টেনে ধরা এবং পড়ার গতি কমিয়ে দেওয়া। অনেক সময় লেখক ইচ্ছা করে রিডার্সদেরকে বুঝিয়ে দেন যে এটা একটা বানানো গল্প, যেমন গল্পের মাঝে লেখক নিজে এসে পাঠকের সাথে কথা বলেন। তো এই যে এর লক্ষ্য কি না, শিল্পের সেই কৃত্রিমতা প্রদর্শন করা, যেটা বাস্তববাদের সেই ইলিউশনটাকে ভেঙে দিচ্ছে। এবং মোটিভেশন হচ্ছে এই ফর্মালিজমের ডিভাইসগুলোর একটা অজুহাত মাত্র। যেমন একটা খুনের রহস্য গল্পে গোয়েন্দা চরিত্রটা কেবলই একটি ডিভাইস, যেটা দিয়ে লেখক তার প্লটটাকে সুসজ্জিত করছেন। তাই সংক্ষেপে বলতে গেলে ফর্মালিস্টদের লক্ষ্য সাহিত্যের কন্টেন্ট বাদ দিয়ে শুধুমাত্র তার যে নির্মাণ কৌশল সেটা নিয়ে মেতে থাকা। তার মধ্যে কি কি থাকছে? মেটাফোর, রিদম, রিপিটেশন, প্লট কনস্ট্রাকশন, এই সমস্ত কিছুই ডিভাইসের মধ্যে থাকবে। বোঝা গেছে? এরপরে দেখব পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ভার্সেস অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। দেখো, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ মানে কাব্যিক ভাষা, আর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্র্যাকটিক্যাল ভাষা, যেটা সাধারণ ভাষা। তো রাশিয়ান ফর্মালিস্টদের মতে এই যে দুটো ভাষা, এর মধ্যে পার্থক্যই হচ্ছে সাহিত্যের প্রধান প্রাণ। রোমান জেকবসন এবং ভিক্টর স্লোভস্কি এই যে পার্থক্যটা, এটাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। যেমন অর্ডিনারি ভাষার উদ্দেশ্য কি বলেছেন না, এর প্রধান লক্ষ্য হলো তথ্য আদান প্রদান করা। এটা কেবলই একটা মাধ্যম। আমরা যখন কথা বলি তখন শব্দের গঠনের দিকে খেয়াল করি না, শুধু তার অর্থটাই বুঝি। এটা ইকোনমিক্যাল, অর্থাৎ খুব দ্রুত এবং কম পরিশ্রমে তথ্য পৌঁছে দেওয়াই হচ্ছে এর কাজ। এই ভাষা অভ্যাসে পরিণত হওয়ার ফলে আমাদের অনুভূতিতে কোনো বিশেষ প্রভাব কিন্তু এটা ফেলছে না। কোনটা? অর্ডিনারি যে ল্যাঙ্গুয়েজটা, মানে যেটা সাধারণ ভাষা। আর পোয়েটিক ল্যাঙ্গুয়েজ কি? পোয়েটিক ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য ভাষার নিজের রূপটাকে ফুটিয়ে তোলা। এখানে শব্দ কেবলমাত্র মাধ্যম নয়, যে কথা বলার মাধ্যম, শব্দই এখানে শেষ কথা, তথ্য দেওয়া এর লক্ষ্য নয়। এবং এটা ভাষার স্বাভাবিক ছন্দে কিন্তু বাধা দেয়। ছন্দ, অলংকার এবং কঠিন শব্দ ব্যবহারের মাধ্যমে এই ভাষা গড়ে তোলা হয় এবং এর মাধ্যমে পড়ার গতি কমিয়ে দেওয়া হয়। কঠিন ভাষা থাকে, তাই না? তাই পড়ার গতি কমিয়ে দেয় এটা, যাতে রিডার্সরা শব্দটাকে অনুভব করতে পারে। কারণ পড়ার মাঝখানে যদি একটা কঠিন ভাষা চলে আসে, আমাদের গতি সেখানে কমে যায়। আমরা আগে বুঝতে চাই সেটার দ্বারা কি বলা হয়েছে, কোন ভাষা ওটা, অর্থ কি, তাই না? তাহলে পড়ার গতি কমিয়ে দিল, আমরা সেটাকে অনুভব করার জন্য কিছুটা সময় অতিবাহিত করলাম। এটাই হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। এবং কাব্যিক ভাষা নিজের দিকেই মনোযোগ আকর্ষণ করে, এটাও প্রমাণিত হলো। আর এখানে কি বলা হয়েছে তার চেয়ে কিভাবে বলা হয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনখানে? পোয়েটিক ল্যাঙ্গুয়েজে। বোঝা গেল? তাহলে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ এবং অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা ঠিক কোথায় বোঝা গেছে? কাজ কি করে না, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ তথ্য আদান প্রদান করে, সেই জায়গায় পোয়েটিক ল্যাঙ্গুয়েজ কি করে? অ্যাস্থেটিক একটা প্লেজার দেয়। ফোকাস কি? পোয়েটিক ল্যাঙ্গুয়েজের ফোকাস শব্দের গঠন এবং ধ্বনির ওপরে, আর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের ফোকাস অর্থ বা রেফারেন্সের ওপরে। আর গতি কি না, দ্রুত এবং সাবলীল অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, কিন্তু কাব্যিক ল্যাঙ্গুয়েজ মন্থর এবং বাধাপ্রাপ্ত। তাই বলা চলে যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কাঁচের জানালার মতো, যার ভেতর দিয়ে আমরা বাইরের জগৎটাকে দেখি। আর কাব্যিক ভাষা হচ্ছে একটা রঙিন কাঁচের মতো, যেটা নিজেই একটা দেখার বিষয় হয়ে ওঠে। কারণ রঙিন কাঁচকে আগে আমরা কাঁচটা কি ভালোভাবে দেখি, তারপরে তার ভেতর দিয়ে কি দেখা যাচ্ছে, মানে যাই দেখা যাচ্ছে তার সেই গুণাবলীটা সমেত কিন্তু আমরা দেখি, তাই না?
রঙিন লাগে আমাদেরকে, রংটাই সেখানে ম্যাটার করছে। এরপরে আসছে ফর্ম অ্যান্ড কন্টেন্ট রিলেশনশিপ। দেখো, রাশিয়ান ফর্মালিস্টরা প্রথাগত ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়েছিলেন। প্রথাগতভাবে মনে করা হতো কি না, সাহিত্য হচ্ছে একটা পাত্রের মতো যেখানে ফর্ম আর কন্টেন্ট থাকবে। ফর্ম হলো সেই পাত্রটা, আর কন্টেন্ট হলো তার ভেতরের সেই পদার্থটা বা তরলটা। তো ফর্মালিস্টরা এই যে দ্বৈতবাদ, এটাকে অস্বীকার করে দিয়েছেন। তাদের দৃষ্টিভঙ্গিতে ফর্ম এবং কন্টেন্ট এদের সম্পর্ক কিরকম না, ফর্মালিস্টদের মতে সাহিত্যে কি বলা হয়েছে, মানে কন্টেন্টটার চেয়েও বেশি প্রয়োজন কি না ফর্মটা, যে কিভাবে ওটা বলা হয়েছে। মানে তারা কন্টেন্টকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দিচ্ছে বা বলছে যে এটা লেস ইম্পর্টেন্ট, বরং মোর ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম বা কিভাবে সেটা বলা হয়েছে। তারা বলেছেন কন্টেন্ট কোনো আলাদা বিষয় নয়, ফর্মেরই একটা অংশ বা অজুহাত মাত্র কন্টেন্ট। বরিস এচেনবামের মতে সাহিত্যিক কাজ হচ্ছে এমন একটা নির্দিষ্ট গঠন যা বিভিন্ন কৌশলের মাধ্যমে তৈরি হচ্ছে। এবং কন্টেন্ট কি, ফর্মালিস্টরা কন্টেন্ট শব্দটার বদলে মেটেরিয়াল শব্দটা ব্যবহার করতে পছন্দ করতেন। তাদের মতে বাস্তব জীবনের ঘটনা, লেখকের আবেগ বা সামাজিক সমস্যাগুলো, এগুলো কি না কাঁচামাল বা মেটেরিয়াল। যতক্ষণ না এই উপাদানগুলোকে শৈল্পিক সেই কৌশলের মাধ্যমে সাজানো হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা সাহিত্যের রূপ নিতে পারে না। যখন কোনো বাস্তব ঘটনা মানে মেটেরিয়াল সাহিত্যে স্থান পায়, তখন ফর্ম তাকে সম্পূর্ণ বদলে দেয়। যেমন একটা সাধারণ খুনের ঘটনা যখন গোয়েন্দা গল্পে পরিণত হয়, তখন তার গুরুত্ব আর খুনের মধ্যে থাকে না, বরং লেখক কিভাবে সেই রহস্যটাকে তৈরি করছেন তার ওপরেও অনেকটা নির্ভর করে। বোঝা গেছে? এটা বলতে গিয়ে ফর্মালিস্টরা ফ্যাবুলা বনাম সেই সুজেটের উদাহরণ দিয়েছেন। ফ্যাবুলা গল্পের সেই কাঁচা মাল বা ঘটনা প্রবাহ, যেটা অনেকটা কন্টেন্টের মতো, আর সুজেট কি না সেই ঘটনাগুলোকে যে শৈল্পিকভাবে সাজানো হয়েছে সেটাই হচ্ছে সুজেট। এবং ফর্মালিস্টদের মধ্যে এই যে সুজেট, এটাই হচ্ছে আসল সাহিত্য। তাই বলতে গেলে সাধারণ মানুষের কাছে যেটা বিষয়বস্তু, ফর্মালিস্টদের কাছে সেটা কেবলই সেই ফর্মটাকে ফুটিয়ে তোলার একটা অজুহাত, মানে মোটিভেশন। তাহলে রাশিয়ান ফর্মালিজমের প্লট থিওরিটা মূলত দুটো মূল ধারণার দ্বন্দ্ব নিয়ে গড়ে ওঠে, যেমন ফ্যাবুলা এবং সুজেট। ফর্মালিস্টদের মতে একটা গল্পের কাঁচামাল এবং তার সেই শৈল্পিক পরিবেশনার মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে এই প্লট থিওরি। ফ্যাবুলা মানে হচ্ছে গল্পের সেই উপাদান, গল্পের ঘটনার একটা রৈখিক বা কালানুক্রমিক বর্ণনা, ক্রনোলজিক্যাল একটা ডেসক্রিপশন। যেমন রাজা মারা গেলেন, তারপর রানী মারা গেলেন, এখানে ঘটনাটা যেভাবে ঘটেছে ঠিক সেভাবেই বলা হয়েছে। তাহলে এটা কেবলই মেটেরিয়াল বা কাঁচামাল। আর সুজেট কি, সুজেট হচ্ছে সেই আসল প্লটটা, মানে যেখানে আমরা লেখক বা পোয়েটের সেই কেরামতিটা দেখতে পাবো, মানে গল্পের সেই রূপটা যেখানে লেখক ঘটনাগুলোকে ইচ্ছাকৃতভাবে সাজাচ্ছেন, উল্টে দিচ্ছেন বা মন্থর করে দেন যাতে পাঠক চমকে যায়। তাহলে উদাহরণ হিসেবে কি বলবো না, গল্পের শুরুতে হয়তো রানীর মৃত্যু দেখানো হলো, আর শেষে জানা গেল যে কেন রাজা মারা গিয়েছিলেন। মানে এখানে দেখা যাচ্ছে সেই উপাদানগুলোকে নিয়ে লেখক নিজের মতো করে সেগুলো সাজাচ্ছেন, সেই শৈল্পিক বিন্যাসই হচ্ছে সুজেট। বোঝা গেছে? তো ফর্মালিস্টদের মতে এই যে সুজেট বা প্লট, এটা একটা ডিভাইস, প্রিয়ম, আর এর লক্ষ্য কি ডিফ্যামিলিয়ারাইজেশন। সরাসরি গল্প না বলে ঘুরিয়ে বা জটিলভাবে বললে পাঠকদেরকে তাদের পড়ার গতি কমিয়ে সেই টেক্সটটা সম্পর্কে ভাবতে বাধ্য করা যাবে। এছাড়াও প্লটের মাধ্যমে লেখক গল্পের সময়কে নিজের মতো করে ব্যবহার করে। কোনো ছোট ঘটনাকে দীর্ঘ বর্ণনা দিয়ে বড় করে, আবার বড় সময়কে এক লাফে পার করে ছোট করে দিতে পারে। আর অনেক লেখক প্লটের মাঝখানে রিডার্সদেরকে মনে করিয়ে দেন যে এটা একটি সাজানো গল্প, যেটা বাস্তববাদের একদমই ভ্রমটাকে ভেঙে দেয়। তাহলে সহজভাবে বলতে গেলে ফ্যাবুলা হচ্ছে কি ঘটেছে, আর সুজেট হলো কিভাবে লেখক সেটাকে সাজিয়েছেন। ফর্মালিস্টদের মতে সাহিত্যের আসল সার্থকতা এই যে সুজেট বা প্লট নির্মাণের কৌশলেই রয়েছে। তাই তারা এই যে সুজেট এর উপরে বেশি জোর দিয়েছেন। এই যে বলা হয়েছে লিটারেচার ট্রান্সফর্মস ফ্যাবুলা টু সুজেট। নেক্সট আসছে রাশিয়ান ফর্মালিস্টস অন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। দেখো, রাশিয়ান ফর্মালিস্টদের কাছে গদ্য এবং পদ্য দুটো ভিন্ন কারিগরি নির্মাণ, যেটা ভিন্ন ভিন্ন কৌশল বা প্রিয়ম ব্যবহার করে। তাদের মতে এই দুটোর মূল পার্থক্য ভাষার ছন্দে এবং ব্যবহারের লক্ষ্যে। যেমন কবিতা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেছেন যে কবিতা সম্পর্কে তারা কি বলেছেন, কবিতাকে তারা বলতেন একটা অ্যাটেনিউয়েটেড স্পিচ, যার বৈশিষ্ট্য কি না ধ্বনির প্রাধান্য, ছন্দ। মানে কবিতার প্রধান লক্ষ্য তথ্য দেওয়া নয়, বরং ধ্বনি বা শব্দের ঝংকার তৈরি করা। রোমান জ্যাকবসন মনে করতেন কবিতায় শব্দের অর্থ গৌণ, আর শব্দের সেই যে ধ্বনিগত রূপ সেটাই হচ্ছে মুখ্য।
আর ছন্দের কথায় এই ফর্মালিস্টরা কি বলতেন না, কবিতায় ছন্দ কেবল অলংকার নয়, এটা ভাষার স্বাভাবিক প্রবাহে বাধা দেয়। এই বাধা বা এই যে ডিফরমেশন রিডার্সদেরকে শব্দটার দিকে কিন্তু মনোযোগ দিতে বাধ্য করে। আর জেকবসনের মতে যখন ভাষা কেবল নিজের রূপের ওপর ফোকাস করে তখনই সেটা কবিতা হয়ে ওঠে, যেমন আমরা তার পোয়েটিক্সে দেখতে পেয়েছি। বোঝা গেছে? নেক্সট দেখো গদ্য। গদ্যের ক্ষেত্রে তাদের মনোযোগ চলে গিয়েছিল কাঠামোর ওপরে, কনস্ট্রাকশনের ওপরে। ভিক্টর স্লোভস্কি তার থিওরি অফ প্রোজ বইতে দেখিয়েছেন যে গদ্যের কাজ হচ্ছে সরাসরি গল্প না বলে কৌশলে সেটাকে জটিল করে দেওয়া। গদ্যে বিভিন্ন বর্ণনার মাধ্যমে পরিচিত জগৎকে অদ্ভুতভাবে উপস্থাপন করা হয়, যেমন টলস্টয়ের সেই খোলস্তমের গল্প। এছাড়াও গদ্যে প্রতিটি ঘটনা বা চরিত্র কেবল প্লটটাকে এগিয়ে নেওয়ার একটা অজুহাত বা ডিভাইস হিসেবে কাজ করে। তাহলে পার্থক্য বললে প্রোজ আর পোয়েট্রি কি বলবো, যে কবিতা মানে কবিতার ক্ষেত্রে ভাষাকে বিকৃত বা ডিফর্ম করা হয় ছন্দ বা ধ্বনির মাধ্যমে, আর গদ্যের ক্ষেত্রে কি হয় না, এর ক্ষেত্রে বাস্তবতাটাকে বিকৃত বা ডিফর্ম করা হয় প্লট বা সুজেটের বিন্যাসের মাধ্যমে। তাহলে কবিতা হচ্ছে শব্দের শিল্প, গদ্য হচ্ছে ঘটনা সাজানোর শিল্প। বোঝা গেছে? এরপরে আমরা দেখব এই যে রাশিয়ান ফর্মালিজম এর কি ফিগার্স কারা কারা ছিলেন এবং তাদের সমস্ত কন্ট্রিবিউশন। সবার প্রথমেই আমরা পাবো ভিক্টর স্লোভস্কিকে। দেখো, ভিক্টর স্লোভস্কি রাশিয়ান ফর্মালিজমের একজন প্রধান তাত্ত্বিক এবং প্রতিষ্ঠাতা সদস্য। তার কাজ এই লিটারারি ক্রিটিসিজমকে একটা নতুন বৈজ্ঞানিক ভিত্তি দিয়েছিল। তিনি ডিফ্যামিলিয়ারাইজেশন মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, যেটাকে অস্ট্রানিনি বলা হতো। তিনি টেকনিক এবং ডিভাইসের উপরে জোর দিয়েছিলেন। তার ফেমাস এসে বা প্রবন্ধ হলো আর্ট অ্যাজ টেকনিক, যেটা 1917 সালে প্রকাশিত হয়েছিল। এবং এই প্রবন্ধে তিনি এই যে ডিফ্যামিলিয়ারাইজেশন এই বিখ্যাত ধারণাটার প্রবর্তন করেন। তার মতে অভ্যাসবশত আমরা জগতের চেনা জিনিসগুলোকে অবচেতনভাবে দেখি। শিল্পের কাজ হচ্ছে সেই চেনা জিনিসগুলোকে অচেনা বা অদ্ভুতভাবে আমাদের সামনে উপস্থাপন করা, যাতে আমরা মানে পাঠকরা বা রিডার্সরা বা দর্শকরা নতুন করে সেটাকে অনুভব করতে বাধ্য হই। তাহলে তার ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে সবার প্রথমেই আমরা পাচ্ছি আর্ট অ্যাজ টেকনিক, যেটা 1917-তে, যেখানে আমরা ডিফ্যামিলিয়ারাইজেশনের ধারণা পাচ্ছি। দ্বিতীয়ত থিওরি অফ প্রোজ দেখতে পাচ্ছি আমরা, যেখানে প্রোজ ফিকশনের বিশ্লেষণ করা হয়েছে, প্লট ন্যারেটিভ ডিভাইস স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা প্রকাশিত হয়েছিল 1925 সালে। এছাড়াও আমরা তার রেজারেকশন অফ দ্য ওয়ার্ল্ড দেখতে পাই, যেটা এসেছিল 1914-তে, যেখানে ল্যাঙ্গুয়েজ এবং ফর্ম নিয়ে তিনি কথা বলেছিলেন, যেটা ফর্মালিজমের আগাম ইঙ্গিত দিয়েছিল। ভাষার পুনর্জীবনের কথা যেটা বলেছিল, ভাষা কিভাবে শিল্প হয়ে উঠবে সেটা নিয়ে আলোচনা করেছিল এই রেজারেকশন অফ দ্য ওয়ার্ল্ড। এছাড়াও আমরা তার অন দ্য থিওরি অফ প্রোজ, অন দ্য ডিসিমিলারিটি অফ দ্য সিমিলার মানে বো স্ট্রিং এর কথাও পাই। এগুলোও তার গুরুত্বপূর্ণ সমস্ত প্রবন্ধ ছিল। তাহলে ভিক্টর স্লোভস্কির প্রধান রচনাগুলোর মধ্যে আমরা আর্ট অ্যাজ টেকনিক, থিওরি অফ প্রোজ এবং রেজারেকশন অফ দ্য ওয়ার্ল্ড, এই তিনটে যে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং রাশিয়ান ফর্মালিজমের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি। এখানে আমি স্লোভস্কির গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলোকে এবং তার ইয়ারগুলোকে একসাথে লিস্ট আপ করেছি। আশা করছি রিভিশনের ক্ষেত্রে দ্রুত এক ঝলক দেখতে এগুলো ভীষণই হেল্পফুল হবে। তোমরা চাইলে এই প্রত্যেকটা অংশের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা লিখেও নিতে পারো, বা তোমরা চাইলে এই ফুল সিলেবাস নোটসের জন্য কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের এক্সামের প্রিপারেশনের উদ্দেশ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ নোটসগুলো ভীষণ হেল্পফুল হবে। তো এই ছিল ভিক্টর স্লোভস্কি। দ্বিতীয় যে ব্যক্তিত্ব এই ফর্মালিজমে বা রাশিয়ান ফর্মালিজমে, তিনি হলেন রোমান জেকবসন। কয়েন্ড লিটারারিনেস। দেখো, লিটারারিনেস এই যে শব্দটি প্রথম সৃষ্টি করেছিলেন রোমান জেকবসন। তিনি ছিলেন 20th সেঞ্চুরির অন্যতম একজন প্রভাবশালী ভাষাবিদ এবং সাহিত্যতাত্ত্বিক। স্ট্রাকচারালিজমের এবং আধুনিক ভাষা বিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জেকবসন তার বিখ্যাত কমিউনিকেশন মডেলে ভাষার 6টা কার্যাবলী চিহ্নিত করেছেন, যেমন কাব্যিক, আবেগীয়, নির্দেশক ইত্যাদি। তিনি মানুষের ভাষার 2টো মৌলিক পদ্ধতি চিহ্নিত করেছেন, মেটাফোর এবং মেটোনিমি। তিনি দাবি করেছেন যে কবিতা মূলত রূপকধর্মী এবং গদ্য মূলত লক্ষণধর্মী হয়ে থাকে। 1926 সালে প্রাগ লিঙ্গুইস্টিক সার্কেল নামে একটা বিখ্যাত সাহিত্যিক গোষ্ঠী প্রতিষ্ঠার নেতৃত্ব তিনি দেন, যেটা ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে ফোনোলজি চর্চায় পরবর্তীকালে বিপ্লব ঘটায়। স্লোভস্কির সাথে তিনি রুশ ফর্মালিজমের অন্যতম প্রধান প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন।
তবে জেকবসন সাহিত্যের ফর্মকে ভাষাতাত্ত্বিক কাঠামোর মাধ্যমে বিশ্লেষণ করতেন। তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আমরা পাই লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্স, যেটা ছিল 1960-এ। এখানে তিনি ভাষার 6টা কার্য মানে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করেছেন। কি কি ছিল এই 6টা? রেফারেন্সিয়াল, ইমোটিভ, কোনেটিভ, ফ্যাটিক, মেটালিঙ্গুয়াল এবং পোয়েটিক ফাংশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই যে পোয়েটিক ফাংশন, এই যে 6টা কার্যের মধ্যে বা ফাংশন অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে এই যে পোয়েটিক ফাংশনটাই ফর্মালিজম এবং স্ট্রাকচারালিজমের কিন্তু মূল ভিত্তি। এছাড়াও আমরা তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে ফান্ডামেন্টালস অফ ল্যাঙ্গুয়েজ পাই 1956 মরিস হলের সঙ্গে, যেটা তিনি লিখেছিলেন। এখানে ভাষার সেই ধ্বনি গঠন, ফোনোলজি ও তার অর্থগত ভূমিকা বিশ্লেষণ করা হয়েছিল। কবিতায় ধ্বনির সেই অ্যাস্থেটিক ব্যবহার ব্যাখ্যা করা হয়েছিল এই ফান্ডামেন্টালস অফ ল্যাঙ্গুয়েজে। বোঝা গেছে? নেক্সট আমরা পাবো বোরিস আইসেনবামকে। দেখো, বোরিস আইসেনবাম বা আইখেনবাম যেটাই বলো না কেন, রুশ ফর্মালিজমের অন্যতম একজন প্রধান প্রবক্তা ছিলেন। তার সাহিত্য তত্ত্ব এবং তার এই যে বিশ্লেষণমূলক কাজগুলো বিশ্ব সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসেনবাম সাহিত্যকে ইতিহাস এবং সমাজতত্ত্বের অংশ হিসেবে না দেখে একটা ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক সায়েন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার দ্য থিওরি অফ দ্য ফর্মাল মেথড, এই যে বিখ্যাত ওয়ার্ক, এটা রাশিয়ান ফর্মালিজমের উপরে লেখা অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ, যেটা এসেছিল 1925-এ। এতে তিনি রাশিয়ান ফর্মালিজমের সেই মূল বৈশিষ্ট্য এবং বিবর্তনটাকে ব্যাখ্যা করেছিলেন। এছাড়াও আমরা হাউ গোগলস ওভারকোট ইজ মেড, এটাও পাই। এটা ছিল 1919-এ, যেখানে তিনি গল্প বিশ্লেষণের মাধ্যম দেখান। সাহিত্যিক প্রভাব তৈরি হয় ন্যারেটিভ টেকনিক এবং স্টাইলিস্টিক ডিভাইস দিয়ে, কোনো সামাজিক বার্তা দিয়ে নয়, এটা তিনি এখানে বলেন। এছাড়াও আমরা তার ইয়াং টলস্টয় দেখতে পাই, যেটা এসেছিল 1922-তে, এবং লিও টলস্টয়ের প্রাথমিক সাহিত্যিক জীবনের বিকাশ নিয়ে এটা একটা অনবদ্য কাজ তার দ্বারা। এছাড়াও লিটারেচার অ্যান্ড সিনেমা, এটাও আমরা দেখতে পাই 1926, যেখানে সাহিত্য এবং চলচ্চিত্রের ফর্ম এবং টেকনিকের তুলনা করা হয়। বিভিন্ন মাধ্যমের নিজস্ব ডিভাইস কিভাবে কাজ করে সেটার বিশ্লেষণ করা হয়। এছাড়াও আমরা প্রবলেমস অফ ফিল্ম স্টাইলিস্টিক্স পাই, যেটা এসেছিল 1927-এ। চলচ্চিত্রের ভাষা এবং স্টাইলিস্টিক ডিভাইস বিশ্লেষণ এখানে ছিল, এবং ফর্মালিস্ট মেথডের প্রসারও আমরা এখানে দেখতে পাই। বোঝা গেছে? তাহলে বোরিস আইসেনবামের এই 5টা বিখ্যাত ওয়ার্ক আমরা দেখতে পাই। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ অনেক ওয়ার্ক ছিল, কিন্তু এই সমস্ত ওয়ার্কগুলো যথেষ্ট পরিমাণ অবদান রেখেছিল রাশিয়ান ফর্মালিজমের ক্ষেত্রে, সেটা বুঝতে পারছি। নেক্সট, ইউরি টিয়ানভ। দেখো, ইউরি টিয়ানভ ছিলেন রাশিয়ান ফর্মালিজম মুভমেন্টের একজন অন্যতম প্রভাবশালী লেখক। মূলত সাহিত্যিক বিবর্তনের গতিশীলতা এবং সাহিত্যের একটা স্বতন্ত্র কাঠামো নিয়ে তিনি গুরুত্বপূর্ণ সমস্ত কাজ করেছেন। ইউরি তিনিয়ানভ বা টিয়ানভ যাই বলো না কেন, রাশিয়ান নেমগুলো একটু কঠিন হবে উচ্চারণের ক্ষেত্রে, চেষ্টা করবে নিজেদের মতো করে উচ্চারণ করার এবং স্পেলিং এর উপরে ভালোভাবে লক্ষ্য রাখবে। তো দেখো, তিনি ওপাস গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন, যেটা রাশিয়ান ফর্মালিজমের একটা মূল গোষ্ঠী ছিল। তার মূল অবদান কি না, সাহিত্যিক বিবর্তন, সিস্টেম এবং ফাংশনের ধারণা দেওয়া। তার মেজর ওয়ার্কের মধ্যে আমরা কি পাবো? অন লিটারারি ইভলিউশন, যেটা 1927-এ এসেছিল। সাহিত্য ইতিহাসকে ব্যাখ্যা করেছেন এখানে তিনি লিটারারি ইভলিউশন ধারণার মাধ্যমে। সাহিত্য সমাজের যে প্রতিফলন নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তনের ফল, সেটা তিনি এখানে বলেছেন। যখন একটা ডিভাইস কার্যকারিতা হারাবে, তখন একটা নতুন ডিভাইস আসবে। মানে সাহিত্য ইতিহাস মানে হচ্ছে ডিভাইস এবং ফাংশনের পরিবর্তনের ইতিহাস, এটাই তিনি বলেছিলেন। এছাড়াও আমরা তার আরো গুরুত্বপূর্ণ অনেক ওয়ার্ক দেখতে পাই। দ্য প্রবলেমস অফ ভার্স ল্যাঙ্গুয়েজ, যেটা 1924-এ এসেছিল। দেখো, ইউজিসি নেটের পয়েন্ট অফ ভিউ থেকে বা ডাব্লিউবি সেটের পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রত্যেকটা ওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ক্রনোলজিক্যাল ওয়েতে সাজানোও দেওয়া থাকতে পারে, অনেক সময় ম্যাচিং দেওয়া থাকতে পারে, হয়তো দেওয়া থাকলো ওয়ার্কের নাম এবং সাইড বাই সাইড তার ইয়ারগুলো। তখন কিন্তু ক্রনোলজিক্যালি যে কোন ওয়ার্কটা কার আগে এসেছে সেভাবেও থাকতে পারে, বা লেখকদের সাথেও ম্যাচ করাতে দেওয়া থাকতে পারে। তাই প্রত্যেকটা ওয়ার্ক কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এবং বারবার এগুলো দেখার ফলেই কিন্তু দেখবে আর মুখস্থ আলাদাভাবে রাখতে হবে না, এগুলো স্বাভাবিকভাবেই মনে চলে আসবে। তাই জরুরি হচ্ছে সব সময় কিন্তু বেশি বেশি করে রিভাইজ করার, কারণ এত ওয়ার্ক এবং তাদের সাল সবকিছু সবসময় একসাথে মনে রাখা মানে মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়। তাই যত পরিমাণ রিভিশন দেবে তত পরিমাণ এগুলো কিন্তু
কারেক্ট হবে কোয়েশ্চেন পেপারে। তো দেখো, প্রবলেমস অফ ভার্স ল্যাঙ্গুয়েজ, এটা 1924 এসেছিল। কবিতার ভাষা ও সাধারণ ভাষার পার্থক্য বিশ্লেষণ করা হয়েছে এখানে। রিদম, সিনট্যাক্স, সাউন্ড প্যাটার্ন ইত্যাদির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী স্ট্রাকচারালিস্ট পোয়েটিক্সের ভিত্তি তৈরি করে এই প্রবন্ধ। এছাড়া আমরা অন দ্য লিটারারি ফ্যাক্ট পাই, যেটা 1924 এসেছিল। এছাড়া দ্য আর্কাইভস অ্যান্ড ইনোভেটরস পাই 1929। এছাড়া 1924 যেটা এসেছিল সেটা হচ্ছে অন দ্য লিটারারি ফ্যাক্ট। অন দ্য লিটারারি ফ্যাক্টে লিটারারি ফ্যাক্ট কি সেটা ব্যাখ্যা করা আছে। সাহিত্যকে একটা সিস্টেমের অংশ হিসেবে দেখানো হয়েছে এখানে। কন্টেন্ট বেশি জরুরি নয়, ফাংশন বেশি গুরুত্বপূর্ণ, সেটাই এখানে দেখানো হয়েছে। তাহলে দেখো, ইউরিতিনিয়ানোভের 1924 ওয়ার্ক বললে কিন্তু আমরা এই দুটো ওয়ার্ক বলতে পারি, দ্য প্রবলেম অফ ভার্স ল্যাঙ্গুয়েজ, অন দ্য লিটারারি ফ্যাক্ট। এবং কোথায় কোনটা আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, কারণ দুটোই যেহেতু 1924 ওয়ার্ক। বোঝা গেছে? এছাড়াও আমরা তার প্রবলেমস অফ দ্য স্টাডি অফ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটাও দেখতে পাই। এখানে রোমান জ্যাকবসনের সঙ্গে যৌথভাবে তাকে ওয়ার্কটা কমপ্লিট করতে আমরা দেখতে পাই। রাশিয়ান ফর্মালিজম এবং লিঙ্গুইস্টিক স্ট্রাকচারালিজমের মধ্যে সেতুবন্ধন দেখানো হয়েছে। লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ দুটোকেই সিস্টেম এবং ফাংশন হিসেবে এক্ষেত্রে দেখানো হয়েছে। ইউরিতিনিয়ানোভের লিটারারি ইভলিউশন, এই যে তত্ত্বটি যেটা 1927 আমরা দেখতে পাই, এই তত্ত্বটি রাশিয়ান ফর্মালিজমের ইতিহাসে একটা বৈপ্লবিক মোড় এনে দিয়েছিল। তিনি সাহিত্যকে একটা স্থির কাঠামো হিসেবে না দেখে বরং একটা গতিশীল মানে ডাইনামিক সিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। মানে তিনি সিস্টেম হিসেবে সাহিত্যকে দেখিয়েছিলেন। তিনিয়ানোভ মনে করতেন সাহিত্য একটা বৃহৎ ব্যবস্থা যেখানে প্রত্যেকটা উপাদান মানে ছন্দ, চরিত্র, প্লট একে অপরের সাথে সম্পর্কিত, এবং যখন একটা উপাদানের গুরুত্ব কমে যায় অন্য উপাদানের প্রাধান্য তখন দেখা যায়, মানে ডমিনেন্ট দেখা দেয়। যখন কোনো সাহিত্যিক কৌশল বা ফাংশন বা স্টাইল অনেক দিন ধরে ব্যবহৃত হয় তখন সেটা পাঠকদের মানে রিডার্সদের কাছে একঘেয়ে বা স্বয়ংক্রিয় হয়ে ওঠে। তো এই যে একঘেয়েমি, এটা ভাঙার জন্যই সাহিত্যের বিবর্তন ঘটে এবং নতুন কৌশল জন্ম নেয়, মানে স্টাইল, নতুন প্যাটার্ন জন্ম নেয়। তিনি দেখিয়েছেন যে সাহিত্যের বিবর্তন সবসময় উন্নত থেকে উন্নততর হওয়ার দিকে যায় না। অনেক সময় কিন্তু সাহিত্যের নিচু বা প্রান্তিক ধারাগুলো মূল ধারার সাহিত্যে জায়গা করে নিয়ে বিবর্তনটা ঘটায়। মানে সবসময় যে উঁচুর দিকে যাবে তা নয়, নিচুর দিকেও নামতে পারে, যেমন চিঠি, ডায়েরি, জোকস ইত্যাদির দিকেও ফিরে আসতে পারে এবং এগুলো সাহিত্যে জায়গা করে নিয়ে বিবর্তনটা ঘটাতে পারে। মানে বিবর্তন মানে যে সবসময় পরবর্তী স্টেজ মানে উন্নততর হবে তা নয়, পুরনোটাও ফিরে আসতে পারে। তিনি সাহিত্যকে সমাজের থেকে বিচ্ছিন্ন না রেখে বরং লিটারারি ফাংশনের মাধ্যমে ইতিহাসের সাথে এর সংযোগটাকে ব্যাখ্যা করেছেন। তার মতে সাহিত্যিক বিবর্তন কেবল সাহিত্যের ভেতরেই ঘটে না, বরং এটা সামাজিক প্রেক্ষাপটের সাথেও কিন্তু একটা মিথস্ক্রিয়া সম্পন্ন করে। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে ফর্মালিজম লিটারেচার একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ এনে দিয়েছিল। এর লক্ষ্য ছিল অবজেক্টিভ, মেথডিক্যাল এবং অ্যানালিটিক্যাল, তাই না? ক্রিটিসিজমকে অবজেক্টিভ করে তোলা, মেথডিক্যাল করে তোলা এবং অ্যানালিটিক্যাল। আর কি বর্জন করতে বলা হয়েছিল না মরাল জাজমেন্ট, নৈতিক বিচার। বায়োগ্রাফি অফ অথার, লেখকের জীবনী বাদ দিতে হবে, কোনো পাঠ্য থেকে লেখকের জীবনীটাকে বাদ দিতে হবে। মরাল বা নৈতিকতভাবে সেটা কি প্রভাব ফেলছে সেটা বাদ দিতে হবে। ঐতিহাসিক পটভূমি মানে বাহ্যিক সমস্ত কিছু একটা টেক্সট থেকে বাদ দিতে হবে। টেক্সটের ভেতরে ফোকাস করতে হবে, তার ফর্ম, স্ট্রাকচার, মানে কিভাবে টেক্সটটা গড়ে উঠেছে সেটাকে বিশ্লেষণ করতে হবে। মানে ফর্মালিজম লিটারেচারকে একটা বিজ্ঞান হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল, যেখানে বাহ্যিক এই সমস্ত কিছু মরাল, বায়োগ্রাফি, হিস্টোরিক্যাল ডিটারমিনেশন এই সমস্ত কিছু যেন আর গুরুত্ব না পায়, শুধুমাত্র টেক্সটাই সেখানে গুরুত্ব পাবে। এবং এই যে রাশিয়ান ফর্মালিজম, এর বিরুদ্ধেও অনেক কথা উঠেছিল, ক্রিটিসিজম অফ রাশিয়ান ফর্মালিজম। মেজর ক্রিটিসিজমটা কি উঠেছিল না অর্থ এবং ভাব উপেক্ষিত, সমাজ এবং ইতিহাস উপেক্ষা করা হয়েছে, অতিরিক্ত যান্ত্রিক বিশ্লেষণ হয়ে পড়ছে। এগুলো রাশিয়ান ফর্মালিজমের সমালোচনা হিসেবে উঠে এসেছিল। মানে এর পরবর্তীকালে বিভিন্ন ক্রিটিক কিন্তু এটারও এই দোষ ত্রুটি বের করেছিলেন যে এটা যদিও একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ, এর দ্বারা কিন্তু একটা অতিরিক্ত যান্ত্রিক বিশ্লেষণ হয়ে পড়ছে টেক্সটের। এক্ষেত্রে অর্থ বা ভাব, মূল যে অর্থ বা ভাব সেটা উপেক্ষিত হচ্ছে, সমাজ উপেক্ষিত হচ্ছে, ইতিহাস উপেক্ষিত হচ্ছে, সাইকোলজি, মনস্তত্ত্ব উপেক্ষিত হচ্ছে। বোঝা গেছে? কারণ রাশিয়ান ফর্মালিজম টেক্সটের উপরে এই সমস্ত বাহ্যিক যে প্রভাব এগুলোকে রিজেক্ট করেছিলেন। এবং মার্কসিস্ট ক্রিটিসিজম আবার এই যে ফর্মালিজমকে অ্যান্টি সোশ্যাল বলে অ্যাটাক করেছিলেন, কারণ মার্ক্সবাদী সমালোচকরা তাদের দর্শনের সাথে এই যে রাশিয়ান ফর্মালিজমের মৌলিক বিরোধ পেয়েছিলেন। মার্ক্সবাদীদের মতে সাহিত্য, সমাজ এবং রাজনীতির প্রতিচ্ছবি, কিন্তু তিনিয়ানোভ এবং ইচেনবাম
প্রভৃতি সাহিত্যিকরা এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট মানে অটোনোমাস সিস্টেম হিসেবে দেখেছিলেন, যেটা সামাজিক প্রেক্ষাপট ছাড়াই বিশ্লেষণ করা সম্ভব। এটা মার্ক্সবাদীদের কাছে সাহিত্যকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা মনে হয়েছিল, তাই তারা এটাকে অ্যাটাক করেছিলেন অ্যান্টি সোশ্যাল বলে। মার্ক্সবাদী তত্ত্বে শিল্প কি না, শিল্প হচ্ছে শ্রেণী সংগ্রামের হাতিয়ার। অথচ এই যে রাশিয়ান ফর্মালিজম কিসে জোর দিয়েছিল? টেকনিক, ছন্দ, শৈলীর ওপরে। তাহলে ট্রটস্কির মতো সমালোচকরা মনে করতেন এই যে ফর্মালিস্টরা সাহিত্যের কন্টেন্ট বাদ দিয়ে কেবল ফর্ম নিয়ে মেতে রয়েছেন, তাই এটার সমালোচনা করেছিলেন। মার্ক্সবাদ বিশ্বাস করে অর্থনৈতিক এবং সামাজিক ভিত্তি সাহিত্যের মতো উপরিকাঠামো নির্ধারণ করে। তিনিয়ানোভের লিটারারি ইভলিউশন তত্ত্বটা সাহিত্যের অভ্যন্তরীণ পরিবর্তনকে গুরুত্ব দিলেও সামাজিক বিপ্লবকে গুরুত্ব দেয়নি। সোভিয়েত এই আদর্শের পরিপন্থী ছিল। বোঝা গেছে? মানে লিটারারি ইভলিউশন আমরা দেখলাম যে এই যে মার্ক্সবাদের যে বিশ্বাস অর্থনৈতিক এবং সামাজিক ভিত্তি সাহিত্যের মতো এই যে সুপার স্ট্রাকচার নির্ধারণ করে, এর পুরোপুরি উল্টো, ফলে পরিপন্থী, ফলে তারা এটাকে অ্যাটাক করে। 1920 দশকে যখন সোভিয়েত ইউনিয়নে, মানে তখন তো রাশিয়া বলা হতো না, সোভিয়েত ইউনিয়নে যখন এই সোশ্যালিস্ট রিয়েলিজম বা সমাজতান্ত্রিক বাস্তববাদ বাধ্যতামূলক করে দেওয়া হয়, তখন কিন্তু এই যে রাশিয়ান ফর্মালিজম এটা বুর্জোয়া আদর্শ হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেই মার্ক্সিস্টদের দ্বারা। মানে মার্ক্সিস্ট ক্রিটিজম এটা বুর্জোয়া আদর্শ। লিওন ট্রটস্কি তার লিটারেচার অ্যান্ড রিভলিউশন বইতে কিন্তু ফর্মালিজমের কঠোর সমালোচনা করেছিলেন, সেটাও আমরা পরবর্তীকালে দেখতে পাবো। এবং এই চাপের মুখেই পরবর্তীকালে ইচেনবাম এবং তিনিয়ানোভ বিশুদ্ধ তত্ত্ব ছেড়ে ঐতিহাসিক উপন্যাসের দিকে ঝুঁকে পড়তে বাধ্য হন, সেটাও আমরা দেখতে পেয়েছিলাম। এই যে ডিক্লাইন অফ রাশিয়ান ফর্মালিজম, পলিটিক্যাল প্রেশার ইন সোভিয়েত রাশিয়া, অ্যাকিউজড অফ বিং অ্যান্টি মার্কসিস্ট, মেনি ফর্মালিস্ট শিফটেড টু স্ট্রাকচারালিজম অর আদার অ্যাপ্রোচেস। তাহলে এই যে পলিটিক্যাল প্রেশার, এই যে অ্যান্টি মার্কসিস্ট হওয়ার যে আরোপ, এর ফলে অনেক ফর্মালিস্টরা কিন্তু স্ট্রাকচারালিজমে শিফট হয়ে গিয়েছিল বা অন্যান্য অ্যাপ্রোচেসের দিকেও কিন্তু শিফট হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে রাশিয়ান ফর্মালিজমের যখন ডিক্লাইন হয়েছিল, সেটা গিয়ে স্ট্রাকচারালিজমে ট্রান্সফার বা রূপান্তর হয়েছিল। মানে এই যে ফর্মালিস্টরা এরা কিন্তু শিফট হয়ে গিয়েছিল স্ট্রাকচারালিজমের। বোঝা গেছে? তাহলে এক লাইনে যদি আমরা ফর্মালিজম বলতে চাই, কি বলবো না, রাশিয়ান ফর্মালিজম সাহিত্যকে একটা স্বতন্ত্র কাঠামো মানে অটোনোমাস স্ট্রাকচার হিসেবে দেখেছিল, যেখানে ভাষাগত কৌশলের মাধ্যমে সাহিত্য তত্ত্ব সৃষ্টি করাই হচ্ছে মূল লক্ষ্য। যেখানে বলা হয়েছিল ভাষাগত কৌশলের মাধ্যমে সাহিত্য তত্ত্ব সৃষ্টি করা উচিত। বোঝা গেছে? মানে ফর্মালিজম সাহিত্যকে একটা স্বতন্ত্র কাঠামো হিসেবে দেখছে, যেখানে ভাষাগত কৌশলের মাধ্যমে সাহিত্য তত্ত্ব সৃষ্টি হয়। তো এই ছিল রাশিয়ান ফর্মালিজম। ফর্মালিজম মানে ফর্মের দিকে গুরুত্ব আরোপ করতে হবে, কন্টেন্ট কি সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এবং এর কন্ট্রিবিউটার্সদের নিয়ে আলোচনা করলাম। কি কন্ট্রিবিউটার্স? রোমান জেকবসন এবং ভিক্টর স্লোভস্কি, তার সাথে বাকিদেরকে তিনিয়ানোভকে নিয়ে আলোচনা করলাম, আইকেনবামকে নিয়ে আলোচনা করলাম, এবং এদের ওপরে মার্কসিস্টদের যে আক্রমণ সেটা নিয়ে আলোচনা করলাম। এবং পরবর্তীকালে এই ফর্মালিস্টরা যে স্ট্রাকচারালিজমে শিফট হয়ে গিয়েছিল সেটাও দেখতে পেলাম। তো এই হচ্ছে টোটাল রাশিয়ান ফর্মালিজম। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। ক্লাসটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের পরবর্তী অংশটা নিয়ে।